দর্শক, আজ আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যাকে সবাই এক নামে চেনেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আছেন তিনি খালেদ মাসুদ পাইলট। পাইলট, একদম সরাসরি প্রশ্নে আসি। আপনার ক্রিকেটার হওয়ার চিন্তাটা কোথা থেকে আসলো? ক্রিকেটার হওয়া কিভাবে হলো? আমি কখনোই কিন্তু ভাবি নাই যে আমি ক্রিকেট প্লেয়ার হব। আমি জাস্ট শুধুমাত্র একটা ডান পেটে ছেলে ছিলাম। ছোটোবেলায় খুব দুরন্ত ছেলে ছিলাম, ছোটোবেলায় খুব ট্যালেন্টও ছিলাম। ক্লাস 3-4 পর্যন্ত খুব পড়ালেখা ভালো ছিলাম, 1 to 3 মধ্যে থাকতাম। আব্বারা 7 ভাই কিন্তু রাজশাহী জেলা দলের হয়ে খেলছেন। তখন আমার বয়স 16। শ্রীলঙ্কার প্লেয়ার গামাগি এবং গুরুকে দুজনেই গামাগি শ্রীলঙ্কার টিমে খেলছে, রাজশাহীতে খেলতে গেছিলেন ওনারা। তো আমার খেলা দেখে তারা খুব পছন্দ করছিলেন এবং তখন আমাকে তারা পিক করে নিয়ে আসে ঢাকায় খেলার জন্য। এবং এই যে শুরু হলো আমার আন্ডার 19 টিমে ঢাকায় এসে যখন খেলা শুরু করলাম, এর মধ্যে লম্বা স্টোরি আছে আরও অনেক। ঢাকায় এসে খেলা শুরু করলাম এবং পরবর্তী প্রথমে আন্ডার 19 টিমের সুযোগ পেলাম, তারপরে এই টিমে, এবং খুব শর্টলি আমি বাংলাদেশ টিমে খেলা শুরু করি। তো সেই সময় আপনার স্ট্রাগলগুলো কি খুব বেশি ছিল? আমার স্ট্রাগলিং পিরিয়ড বলতে গেলে যেটা বলে ল্যাঙ্গুয়েজ, আমার মনে হয় এরকম ছিল না। এই জন্যই ছিল না, খুব কম। হ্যাঁ, টাফ টাইম কেটেছে, অনেক হার্ডওয়ার্ক করতাম। আসলে বেসিক্যালি আপনি ভালো জায়গায় যেতে হলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই। বাট আমি হার্ডওয়ার্ককে কখনো হার্ডওয়ার্ক হিসেবে দেখতাম না, বিকজ আমি ছোটোবেলায় তো খুবই ডান পিরিয়ড টাইপের ছিলাম। অনেক ফিট, পুকুর গোসল করছি 2 ঘন্টা 1 ঘন্টা, তো চরের বালির মধ্যে খেলছি 1.5-2 ঘন্টা। তো এইভাবে বেড়ে উঠতে উঠতে ফিটনেস তৈরি হয়ে গেছে। এবং পরিবার যেহেতু স্পোর্টসে ছিলেন, আব্বা আম্মা কখনো মানা করেন নাই। আপনারা যখন ক্যারিয়ার শুরু করেছেন তখন কি মনে হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট আজকের জায়গায় আসবে? না, আমি কিন্তু আসলে খুব বড় ড্রিমার না। হয়তো এমনি স্বপ্ন দেখি, দেশ নিয়ে, পৃথিবী নিয়ে, মানুষ নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু যখন আমি খেলছিলাম আমরা, তখন কিন্তু আমরা কেউ ভাবি নাই যে আমি বাংলাদেশ টিমে খেলবো, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হবো, বাংলাদেশ টিম টেস্ট খেলবে, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলবে। তখন কিন্তু আসলে এগুলো ছিলই না। ঢাকা লিগে যখন সুযোগ পেলাম, কী করে রান করবো, ভালো পারফর্ম করবো, এই করতে করতে আপনার প্রত্যেকটা মুহূর্তে আমি 110% দিতাম। কখনো নিজের প্রতি চিট করতাম না, এবং বেশি দিতাম। হয়তো প্র্যাকটিসে ধরেন 9টা থেকে প্র্যাকটিস, হয়তো 8টার সময় আসছি, হয়তো প্র্যাকটিস ছিল 1টা পর্যন্ত, আমি 2টা পর্যন্ত করেছি। তো এক্সট্রা করতাম, এক্সট্রা আমাকে অনেক হেল্প করেছে যে প্র্যাকটিসগুলোতে। যে জায়গাতে গেছি আমার কাছে মনে হয় ওই অবস্থানটা ধরে রাখা, গেলেন আপনি চেয়ারে বসলেন, বাট চেয়ারটাকে যদি আপনি সুন্দরভাবে ইউটিলাইজ না করতে পারেন, ভালো মতো কাজ না করলেন, আলটিমেটলি ওই চেয়ারেতেও যে আপনার কোনো লাভ হলো না। তো প্রত্যেকটা মুহূর্তকে আমি চিন্তা করেছি যে না, আমি যে জায়গায় সুযোগ পেয়েছি সেই জায়গাটাতে একদম মন দিয়ে, শ্রম দিয়ে 100 ভাগ কাজ করার চেষ্টা করেছি খেলার মাঠে। বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতলো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো, তখন নিশ্চয়ই একটা ইয়ে ছিল যে বাংলাদেশ টিম আসলে পরের 20 বছর পরে বা 25 বছর পরে বাংলাদেশ কোথায় থাকবে, যে কল্পনাটা ছিল তার চেয়ে এখনকার বাংলাদেশ টিম কতটা পেছনে? না, প্রথমে যখন 97-এ যখন আমরা আইসিসি চ্যাম্পিয়ন হয়, তার আগ পর্যন্ত আসলে খুব একটা তেমন স্বপ্ন ছিল না। 97-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে গোটা বাংলাদেশে আমার মনে হয় ক্রিকেট জেগে উঠছে, এবং যে পরিমাণ খেলার জনপ্রিয়তা হয়েছে আমি বলবো 100 টাইমস বেশি। ধরেন তখন আইসিসি কেন্দ্র করে গোটা বাংলাদেশে তখন বলবো যে রঙের ছোঁয়া, আনন্দ, উদ্যাপনা, দেশকে নিয়ে প্রাউড ফিল করা, একটা দেশ যে জাতি এক হতে পারে, এই সব ধর্মবর্ণ সব বাদ দিয়ে সব কিছু মিলে এক হয়ে যেতে পারে। তো সেই 97-এর পরে আমার মনে হয় ক্রিকেট অনেক জনপ্রিয় হয়েছে। তারপরে পুরো জেলা উপজেলায় সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে গেল, কিন্তু সেই পরিমাণ কোচ তৈরি হয় নাই, সেই পরিমাণ মাঠ ডেভেলপমেন্ট হয় না, সেই পরিমাণ কিন্তু অবকাঠামো তৈরি হয় নাই। আমি মনে করি যে বর্তমান 2025-এ এসে যদি আপনি কম্পেয়ার করেন 97 থেকে, তো আমার মনে হয় যে খুব একটা গ্রোথটা আমাদের ভালো না। যখন আমরা ক্রিকেট খেলতাম 30 বছর আগে, তখন কিন্তু বাংলাদেশের নিবেদিত প্রাণ স্পোর্টস অর্গানাইজার ছিলেন, নিবেদিত প্রাণ। আমি বলবো যারা কিনা প্রত্যেকটা জেলায় সোশ্যাল ওয়ার্ক করতেন। প্রবলেম হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে সব জায়গায় গ্রাস করতে চাই। আমাদের দেশের মানুষজন সবাই রাজনৈতিক ক্ষমতা যাদেরই হয়তো হাতে আসে, তারা দেখবেন যে ওই মেডিকেল বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, ক্রীড়াঙ্গন বলেন, সব দখল করতে চাই। ফলে হয় কি, রাজনীতির মানুষও ভালো আছে ওখানে, রাজনীতি যারা করেন তারাও তো স্পোর্টস অনেকে অর্গানাইজ থাকতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে খারাপ মানুষগুলো ঢুকে যায় এবং ঢুকে যাচ্ছেন। তো যার জন্য হয়তো দেখা গেলো 2টা মাইনাসের কারণে আমরা ওই তামিম, সাকিব, মুশফিকের চেয়ে বেটার প্লেয়ার প্রডিউস করতে পারছি না। আমি মনে হয় যে এখানে যদি আমরা সবাই মিলে যদি একটু সুন্দর প্ল্যান করতে পারি বাংলাদেশে ক্রিকেটে, এবং সরকারের অনেক বড় দায়িত্ব স্ট্রাকচারটা কীভাবে হবে, তাহলে আমার মনে হয় যে ক্রিকেট একটা ভালো ফিউচার আছে, ওয়ার্ল্ড ক্লাস ফিউচার, এটা ভালো টিম হতে পারে।
টপ লেভেলে যারা সংগঠক হিসাবে বা দেশের ক্রিকেটের হর্তাকর্তা হিসেবে বারবার আসছেন, তারা কি আপনার মনে হয় যে আসলে গ্রাসরুট লেভেলে প্রপার সংগঠকদেরকে সম্মান দেওয়ার মতো বা সংগঠকদেরকে তুলে আনার মতো সেই আগ্রহের জায়গাটা কি আপনি দেখতে পান? দেখেন, আমার মনে হয় যে আগ্রহ অনেক মানুষের আছে, খুবই আমি বলবো যে বাংলাদেশে প্রচুর ভালো ভালো মানুষ আছে যারা এই ধরনের কাজ করতে চায়, ক্লাবগুলো জেলাগুলোর সাথে কাজ করতে চায়। বাট আমি প্রথমে বললাম যে এক ধরনের মানে রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ যারা এটাকে পুরো গ্রাস করে রাখছে, এই বিভিন্ন ফেডারেশনগুলোকে, জেলা ক্রীড়া পরিষদগুলোকে, আপনি এই ওনারা হয়তো তাহলে সময় পান না, শুধুমাত্র নিজেদের অর্নামেন্টাল পোস্টগুলো নিয়ে রাখে। তারা বুঝে না ভ্যালুজ, যে কতখানি ইম্পর্টেন্ট, যে আমি ওখানে সময় দিতে পারবো না, অনিয়ম হয়ে যাচ্ছে। তো এইটার কারণে দেখা গেলো যে ওই এলাকার মানুষ অনেক বঞ্চিত হয়। এই 3-4 জন, প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা দেখবেন যে 3-4 জন 5 জন মানুষের জন্য পুরো একটা সমাজ ধ্বংস হয়ে যায়। আপনি যদি দেখেন যে আজ থেকে প্রায় 10-15 বছর ধরে বিভিন্ন জেলায় খেলা হয় না, তো 10-15 বছরে কতগুলো ছেলে, ওই এলাকার কতগুলো ছেলে খেলার সুযোগ পায় না। নট অনলি ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, কতগুলো আমরা যুব সমাজকে নষ্ট করছি। তো এর জন্য আমার কাছে মনে হয় আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমরা খুবই নিজেরা খুব স্বার্থবাদ, আমরা নিজেরা সেলফিশ। আমার কাছে মনে হয় যে সবাই সবার নিজের স্বার্থ দেখে কী করে নিজে নিজে উঠবো। আমার মনে হয় যে দেখেন, আপনি যদি ক্রাইটেরিয়া করে দেন যে মেডিকেল সিস্টেমের জন্য, মেডিকেলে আসার জন্য কোন টাইপের মানুষ মেডিকেল ডিপার্টমেন্টে আসবে, কোন টাইপের মানুষ ক্রীড়াঙ্গনে আসবে, তো সেরকম যদি আপনি সুন্দর একটা গঠনতন্ত্র করতে পারেন, তাহলে আমার মনে হয় যে পরিচালনা করলে আপনি ভালো আসবে। এবং দুনিয়াতে সব জায়গায় দেখবেন যে মানুষ ভালো মানুষের কালচার ডেভেলপ করার চেষ্টা করে। কে কত সুন্দর নিয়ম বানায় যে ভালো ধরনের খেলা হবে, কি কত সুন্দর নিয়ম মানে এত সুন্দর যেন মানুষের জন্য তৈরি করে। একমাত্র বাংলাদেশ যেখানে কিনা শর্টকাট খুঁজে, যেখানে কিনা সবসময় কীভাবে আইন কানুনগুলোকে দেখবেন যে কোথাও রেলিগেশন লিগ হয় না। তো দুনিয়ায় তো আপনি যদি কোনো ক্লাসে আপনি পড়ালেখা করছেন, ক্লাস 6-এ আপনি যদি অটো পাস হয়ে যান, ক্লাস 7-এ উঠে যান, তাহলে আপনার তো পড়ালেখার ভ্যালু থাকবে না। তো আমি বলি কেন যে রেলিগেশন লিগ থাকা উচিত, বিকজ রেলিগেশন লিগ থাকলে আপনার চ্যালেঞ্জিং থাকে, যে আপনি ধরেন সাপোজ 10টা টিম খেলছে, 2টা টিম নেমে যাবে, 2টা টিম উঠবে। তো বাদ বাকি ওই পুরো 10টা টিমের মধ্যে তখন চ্যালেঞ্জ থাকে না, আমি যেন উপরে থাকতে পারি, নিচে যেন না নামি। তো এই সিস্টেমটা থাকা উচিত রেসে, যে আপনি ধরেন নতুনদেরকে সুযোগ করে দিতে হবে। তো সব কিছু মেলে আমার কাছে মনে হয় যে সিস্টেম বদলালে আমার মনে হয় অনেক কিছু বদলাবে বাংলাদেশের। খেলা ছেড়ে দিলেন কিন্তু ক্রিকেট ছাড়লেন না, ক্রিকেটার তৈরির কাজটা করে গেলেন, এবং আপনার তৈরি করা ক্রিকেটার এখন টেস্ট টিমের ক্যাপ্টেনও, আপনার একাডেমির প্লেয়ার, ইফ আই এম নট রং। এই ফিলটা কতটা তৃপ্তি দেয়? আমি আসলে মানে খুব প্রাউড ফিল করি না। হ্যাঁ, এটা আমি মনে করি যে কর্তব্য, আমার মনে হয় সামাজিক কর্তব্য, যে আমার একাডেমির ছাত্র, সে এখন বাংলাদেশ টিমের টেস্ট টিমের ক্যাপ্টেন। দেখেন, তার ট্যালেন্ট ছিল বলে সে হয়তো কিছু আমাদের একাডেমি থেকে সাপোর্ট দিয়েছি। আমি মনে করি যে প্রত্যেকটা স্কুল, কলেজ, আমরা যারা শিক্ষক থাকি বা একাডেমিক, ক্রিকেট একাডেমি যারা শিক্ষক থাকি বা অর্গানাইজেশনের সাথে যারা জড়িত থাকি, আমাদের দায়িত্ব হচ্ছে যে যুব সমাজের জন্য সুন্দর একটা পরিবেশ, এনভায়রনমেন্ট তৈরি করা। আর বাদ বাকি দায়িত্ব হচ্ছে ওই ট্যালেন্ট মানুষটার একটা বেস্ট ইউটিলাইজ করা। আপনি একটা স্কুলে গেছেন, পড়াশোনা করেছেন, একটা আপনি বিশাল সায়েন্টিস্ট হয়েছেন, একটা কলেজে গেছেন, আপনি বিশাল বড় একটা প্রফেসর হচ্ছেন। তো স্কুল এবং কলেজের দায়িত্ব তো প্রফেসর এবং ওই সায়েন্টিস্ট বানানো। বাদ বাকিটা আমি মনে করি ওই মানুষটা ইম্পর্টেন্ট, যে মানুষটা হচ্ছে ওখানে একটা নক্ষত্র, যেখানে তারার মতো করে জ্বলছে, ওখানে জন্ম হয়েছে, তার পুরো আমি বলবো যে হার্ডওয়ার্ক, মেধা, সমস্ত পরিশ্রমের কারণে কিন্তু সে হয়তো দেখা যায় জীবনে একটা বড় সাকসেস হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে ওই প্ল্যাটফর্মগুলো, যে আমরা যে ইনস্টিটিউটগুলোতে থাকি, সেই ইনস্টিটিউট হচ্ছে তাকে সহযোগিতা করা, হেল্প করা। তো হ্যাঁ, গর্বিত হই, বাট আমি মনে করি যে গর্বিত হয় আরও অন্য কারণে, যে মানুষকে মানুষ বানানো, এই জন্য গর্বিত হয়। যে একটা খেলাধুলা যখন একাডেমি হয়, শুধু একটা প্লেয়ারই তৈরি হয় না, ওখানে আমার কাছে মনে হয় যে দেখেন যতগুলো ছেলে আসে, হয়তো 250-300 বিভিন্ন একাডেমিতে আরও অনেকগুলো আছে, সব একাডেমি, বাংলাদেশের সব একাডেমি। তাই যখন একটা জায়গায় আপনি প্র্যাকটিস করছেন, সে খেলাধুলা নিয়ে ইনভলভ, হয়তো বাজে চিন্তা করছে না, ভালো চিন্তা করছে, ফিজিক্যালি ফিট হচ্ছে, প্রত্যেক দিন খেলার মধ্যে ম্যাচ জিতা হারা থাকে, আপনি মেন্টালি স্ট্রং হচ্ছেন, কখনো জিতছেন, কখনো হারছেন। তো নিজের জীবনকে আপনি কিন্তু খুব শক্তভাবে গড়ে তুলছেন। তো একটা খেলোয়াড় কিন্তু অনেক শক্ত হতে পারে, তো এই জীবনটাকে টাফনেস তৈরি করতে পারে। তো আমি মনে করি অ্যাট দ্য এন্ড আপনি কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার হলেন, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কত ভালো মানুষ হলেন। আপনি তো একটা কিছু তো হবেনি, এটা যখন আপনি থাকবেন, কিন্তু ভিতর থেকে আপনি কতখানি ভালো মানুষ হলেন, যে মানুষের জন্য আপনি থাকলেন, সেটাই হচ্ছে আমার কাছে মানে মনে হয় যে না, ওটা তৈরি করতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় পাওয়ারনেস। একটু পেছনে যাই, আপনি যখন ন্যাশনাল টিম থেকে আপনাকে রিপ্লেস করে মুশফিকুর রহিম বাংলাদেশ টিমে আসলেন, এবং সেই মুশফিকুর রহিম বাংলাদেশ টিমের হয়ে প্রথম 100টা টেস্ট ম্যাচ খেলার করলেন, রেকর্ডটা করলেন। তো
এটা কি আপনার জন্য একটা অন্যরকম প্রাউড ফিলিং এর জায়গা বা অন্যরকম একটা গর্বের জায়গা যে আমাকে রিপ্রেস করতে হলে মুশফিকুর রহিম হতে হবে যেন 20 বছর ন্যাশনাল টিমকে সার্ভ করা যায়? না, আসলে এরকম কিছু না। আমার মনে হয় যে দেখেন, প্রথমে অভিনন্দন মুশফিককে 100তম টেস্ট খেলার জন্য। আই হোপ যে সে আরও কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত ফিটনেস আছে, যতদিন পর্যন্ত সে এনজয় করে। এটা কিন্তু একটা এক্সাম্পল আমার কাছে মনে হয় যে আমাদের ইয়াংদের জন্য, যে ডিসিপ্লিন হলে কত ক্যারিয়ার বড় করা যায়, সেটা যে লাইফেই হোক, শুধু নট অনলি স্পোর্টস। আপনি আমাদের অনেক গায়ক দেখেছি, বিভিন্ন মিডিয়ার নায়কদের দেখেছি আমরা, ক্যারিয়ার খুব শর্ট হয়ে যায়। অনেক সময় তারা ইনডিসিপ্লিন থাকে, বিভিন্ন রকম মানে ভালো ফ্রেন্ড, ভালো পরিবেশে না থাকার কারণে তারা ভালো ট্র্যাক থেকে হারিয়ে যায়। আমি মনে করি যে বেস্ট হচ্ছে সেই যে কিনা লম্বা ক্যারিয়ার থাকে, সেটা যে ক্যারিয়ারে হোক। আপনি দেখেন, আমরা যদি অনেক সময় বলি যে আমরা মুভি দেখি, শাহরুখ খান, সালমান খান এবং আমির খান, এনাদের মুভি দেখি যে, এবং বলি যে ওয়া কি সুন্দর মুভি, 3 Idiots মুভি দেখেছি, ও কী অভিনয় করেছে। কিন্তু আমরা কখনো কি দেখেছি যে এই যে 30 বছর 20 বছর ওনারা রাজত্ব করছে এবং লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে ওনারা 1 নাম্বার 2 নাম্বার, ওনাদের জীবনগুলো হচ্ছে যে পুরো স্যাক্রিফাইস করা জীবন, ওনারা রোবটের মতো। ওনারা যখনই আস্তে আস্তে করে উপর দিকে গেছে, তাদের জীবনের সোশ্যাল যে ইয়েগুলো থাকে, রেসপন্সিবিলিটি অনেকগুলো দেখবেন যে তার পরিবারের হয়তো আত্মীয়স্বজনের বাসা যাওয়া হয় নাই, কোনো দাওয়াত খেতে যাওয়া হয় নাই, তারা ধ্যান জ্ঞান পরে আছে এরকম, সারা হয়তো দেখা যাচ্ছে ফিটনেস ট্রেনার রেখেছে, আপনার নিউট্রিশন নিয়ে রেখেছে। তো সমস্ত কিছু ইচ্ছা করলে তো ওনারা হাজার হাজার দাওয়াত খেতে পারে, যেখানে যাবে ফ্রি দাওয়াত, ফ্রি খাওয়া দাওয়া, আপনি এরকম মোটা হয়ে যাবেন। তো ওনারা বুঝেন যে দুনিয়া থেকে কোথায় আলাদা থাকে, এর জন্যই তারা বেস্ট। তো ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। আপনি ক্যারিয়ারে যদি আপনি 1 নাম্বার হতে চান, ভালো উচ্চতর জায়গায় যেতে চান, আপনি কিন্তু ফার্স্ট হচ্ছে ডিসিপ্লিন। তো মুশফিক সেই একটা পার্ট আমার কাছে মনে হয় বাংলাদেশের। তাকে দেখে আমাদের ইয়াং প্লেয়াররা অনেক কিছু শেখার আছে, যারা আপকামিং প্লেয়াররা খেলছে, যে নাজমুল শান্ত বা যারা লিটন দাস বা যারা খেলছেন, আমার কাছে মনে হয় যে তাদের উচিত হবে যে আপনি যত হার্ড ওয়ার্ক করবেন আজকে এবং কালকের জন্য নিজেকে যত প্রিপারেশন নেবেন, দেখবেন যে চলতে চলতে কখন যে ট্রেন কত দূর চলে গেছে, আপনি পিছায় দেখবেন যে আর পিছন দিকে তাকায় দেখতে পাচ্ছেন না নিজে কোথা থেকে শুরু করেছেন। তো জীবনটা এরকমই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের, যে জীবন আমি ভাগতেই থাকবো, ভাগতে দেখবো এবং প্রত্যেকটা দিন নিজের প্রতি অনেস্ট থাকবো। আপনি কারো দিকে তাকানো দরকার, নিজের প্রতি অনেস্ট থাকবো, দেখবেন যে আপনি অনেক দূর পৌঁছে যাবেন। এর আগেও তো আপনি একবার বোর্ডে আসতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় মোটামুটি ষড়যন্ত্র বলা উচিত, যেভাবে করে আপনাকে বোর্ডে আসা আটকানো হলো। এবারের ইলেকশনে আপনি একেবারে ভিন্ন একটা ক্রাইটেরিয়া থেকে আসলেন, সাবেক অধিনায়কদের যে এটা থেকে, ক্যাটাগরি 3 থেকে যেখানে আসলেন, এবং যেভাবে বিপুল ভোটে জিতে আসলেন, সেটা কি আগেরবার যে অন্যায় হয়েছিল আপনার সাথে, মানে একদম ওপেনলি অন্যায় করে আপনাকে বাদ দেওয়া হয়েছিল, সেটার একটা জবাব মনে করেন? না, অন্যায় যারা করেছে আমি তাদেরকে অত খারাপ সেন্সে বলবো না, বাট আসলে আমাদের দেশে তো এরকম সিস্টেম হয়ে থাকে। বাট একটু কষ্ট পেয়েছিলাম যে খেলার জায়গায় খেলোয়াড়রা আসবে, এটা স্বাভাবিক এবং এনভায়রনমেন্ট এরকম হবে। বাট যিনি আসছিলেন আমার কাছে মনে হয় তাকে তো আগের থেকেই প্ল্যান করে নিয়ে আসা হয়েছিল। বাট আমার কাছে যদি মনে হতো না, যোগ্য ব্যক্তি যদি আসতো, আমার কাছে খুব ভালো হতো। বিকজ আপনি তখন আপনার কাছে নিজের কাছে ভালো লাগতো যে না, আমার একটা যোগ্য মানুষ আসছে, এবং সে হয়তো ক্রিকেট নিয়ে অনেক গবেষণা করেন, ক্রিকেট চিন্তা করেন, এবং আমি তাকে ছোটো করবো না, অ্যাজ এ পার্সন তাকে কখনো ছোটো করবো না। কিন্তু তাকে যদি আপনি কখনো ইন্টারভিউ দেখিনি, কখনো ইন্টারভিউ দেন না ক্রিকেট নিয়ে, তো তাহলে একটা ইন্টারভিউ দিতে সাহস পান না, তাহলে সেই ব্যক্তি কী করে আপনার স্পোর্টসের হয়তো কমই কথা বলেন ধরলাম, কিন্তু মিনিমাম ক্রিকেট তো আপনাকে জানতে হবে যে আপনি ক্রিকেট ডেভেলপমেন্ট করবেন। আমাকে যদি আপনি বলেন যে না স্যার একটা হতে, ডিরেক্টর হতে, আমি কি অপজীবনে যাবো না, বিকজ কেন, আমি তো ওই কোয়ালিটি না, বিকজ আমি তো ওই নলেজই আমার নাই যে আমি নাসায় যে আমি ডিরেকশন দেবো। আমাকে যদি বলা হয় কোনো মেডিকেল থেকে যে ডিরেক্টর হন মেডিকেল বোর্ডের, আমি জীবনেও যাবো না, বিকজ আমার ব্যক্তিগত মতামত, আমি ওটার প্রতি এক্সপার্ট না। আমি যদি এক্সপার্ট হতাম তাহলে আমি ওখানে যেতাম। তো আমাদের নিজস্ব কিছু মানুষদেরও আপনি বুঝতে হবে যে আসলে আমার কোন জায়গায় যোগ্যতা আছে, কোন জায়গায় যাওয়া উচিত। আমি ফ্রি দিলে যে আমি আলকাতরা খাবো তা তো উচিত না। আমার কাছে সবসময় নয়, আমাদের বাঙালি মানুষদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা খুব ফ্রি জিনিস খুব পছন্দ করি, যে হয়তো যেটা যেখানেই হোক না কেন আমি সব জায়গায় যেতে চাই। মানে এমন কিছু ডিপার্টমেন্ট আছে, এমন আমি ক্রিকেট বলে না, সাধারণ মানুষও দেখবেন, অনেক পলিটিশিয়ানরা আছে বা অনেক সাধারণ মানুষ আছে দেখবেন, ক্ষমতাবান মানুষ, তাকে যদি যে কোনো সমিতি বলবেন যে সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে যাবে, কিন্তু তার ওই যোগ্যতাই হয়তো নাই, তার ওই কথা বলার হয়তো নাই, কিন্তু উনি হয়ে যান। আমার কাছে মানে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গা দিতে হবে, যে যে সেক্টরে কাজ করেন। তো আলহামদুলিল্লাহ এখন সুযোগ আসছে, সবার দোয়া খুব ইম্পর্টেন্ট। যেহেতু খেলাধুলা করেছি, এক্সপিরিয়েন্স আছে, মেধা এবং সবার দোয়া এবং সবার প্ল্যানগুলো, আইডিয়াগুলোকে কী করে এক্সিকিউট করা যায় খুব ইম্পর্টেন্ট। মানে আমি মনে করি যে কাজ করতে হবে, আমাদের অনেক কাজ করতে পারে। এটা আমাকে মনে হয় যে ডিরেক্টর হয়েছে, এটা আমার কাছে মনে হয় যে খুব একটা বড় কিছু মনে হয় না। এই জন্য আমি বলি আপনাকে যে
এটা তো একটা বেসিক্যালি সোশ্যাল ওয়ার্ক। আপনি এখানে কিন্তু কোনো বেতন নাই, স্যালারি নাই, কিছু নাই, হয়তো অনেক সুবিধা আছে, কিন্তু সুবিধাগুলো আপনি কতক্ষণে নেবেন কি নেবেন না। তো আমি আলহামদুলিল্লাহ, আমার কাছে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন ব্যক্তিগত জীবনে। তো আমার সুবিধা নেওয়ার জন্য এখানে আসিনি, বেসিক্যালি আসছি যে কী করে এই চেয়ারটাকে সুন্দর করে আমাদের যে যুব সমাজ যারা খেলাধুলা করছেন বা সাধারণ মানুষ যারা খেলাধুলা করছেন তাদের এই এনভায়রনমেন্টটা কীভাবে তৈরি করা যায় সেটার জন্য কাজ করা। আপনার কথা থেকে আমার আসলে দুটা জিনিস জানার খুব আগ্রহ হচ্ছে, কোনটা আগে জিজ্ঞেস করবো বুঝতে পারছি না। আপনি যেহেতু এখন অনেকের আগ্রহ আছে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হওয়ার ব্যাপারটা এতটা আরাধ্য কেন? ক্রিকেট ডেভেলপমেন্ট কি শুধু ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়েই করা যায়? না, এটা আমি বলবো যে দেখেন, এটা একটা মানুষের মানসিকতা কেমন সেটার উপর ডিপেন্ড করে। কেউ হয়তো দেখা গেলো যে সাপোজ 10,000 টাকা পড়ে আছে রাস্তায়, কেউ তুলে নেয়, আবার কেউ নেয় না, কেউ হয়তো আবার ফেরত দিয়ে দেয় যে ভাই এটা কার, কিছু দেখেন। তো ডিপেন্ড করবে আপনার মানুষের মানসিকতা। আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই অর্থটা যেটা আসে, এটা তো একটা ব্র্যান্ডিং মার্কেটিং করে অনেক কিছু আসে। আমাদের যারা ন্যাশনাল টিমের প্লেয়ার যারা খেলছেন ইন্টারন্যাশনালি, তাদের কারণে কিন্তু এটা আসে, এটা এমনি অন্য কারণের কারণে। তাদের এই ব্র্যান্ড বাংলাদেশ টিমের হয়ে যখন খেলে, তো এর বিশাল একটা হিউজ মার্কেটিং আছে, মানুষ আইকন ফলো করে, তাদের ব্র্যান্ডগুলোকে কিনতে চায়। তো এখান থেকে যে হিউজ পরিমাণ টিভি রাইটসের টাকাগুলো আসে, তো কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো এর বেনিফিটটা নেওয়ার জন্য আসেন, যে আমি এখানে কী করে আসবো, কী করে আমি আমার দেখাবো যে আমি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। এটা একটা ব্যাপার আছে যে কী করে আমি পরিচয় দেবো যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। কেউ হয়তো পরিচয় দেবেন যে আমি মানে তোরা দিলে কী করে ইনকাম করবো। এখানে যেহেতু অনেক টাকার ব্যাপার আছে, আপনি ইচ্ছা করলে অনেক সময় অনেক রকমভাবে আপনি আন্ডার হ্যান্ডে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি একটা নীতি নির্ধারক একজন। তো এখন ডিপেন্ড করে যে আপনি আসলে কোন মানুষটা, আপনি কি ওই মানুষটা হতে চেয়েছেন নাকি না এই রাইট মানুষটা আছে যে আমি এখানে সেবা মানে আমি কাজ করতে আসি এবং আমার একটা সমাজ বা দেশের জন্য কিছু করতে চাই। তো আমি সবসময় এটাই মনে করি যে দেখেন, সবসময় দুইটা পথ আছে মানুষের জন্য, একটা রাইট সাইড, একটা রং সাইড, মানে লেফট সাইড এবং রাইট সাইড। একজন ব্যক্তি হিসেবে আপনার জীবনে আপনি কোন পথটা নেবেন? রাইট সাইডটা কিন্তু খুব কঠিন, যেটা সৎ পথ। আপনি কিন্তু এই সৎ পথে হাঁটতে গেলে আপনাকে অনেক পরিশ্রম, অনেক ডিস্টার্ব, অনেক রকম আপনার মানবিক মানে বিভিন্ন রকম প্রবলেমস হবে, আপনাকে ছোট করা হবে, ঘৃণা করা হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড আপনি কিন্তু ওই পথটাতে আপনি কিন্তু অনেক আনন্দ পাবেন। আপনি ঘৃণিত হন, সবাই আপনি ঘৃণা করে দেখবে অনেকে, বিকজ আপনি রাইট পথে হাঁটছেন, সত্যি পথে হাঁটছেন। 10 জন মানুষের মধ্যে এত হলো যে 7 জন আপনাকে ঘৃণা করছে, বিকজ আপনি একটু অন্য টাইপের মানুষ। কিন্তু আপনি অ্যাট দ্য এন্ড আপনার হ্যাপিনেস আছে, যে বুকের মধ্যে আপনি জানেন যে আমি ভালো কাজ করি, আমি সৎ পথে আছি, মানুষের সেবার জন্য আছি। কিন্তু শর্ট যে লং পথ যেটা, সেটা কিন্তু আপনি খুব শর্ট টাইমে আপনি বেনিফিটেড হবেন, খুব সহজে আপনি ইনকাম হবে, সহজে আপনি নাম করবেন, সহজে আপনি হয়তো দেখা গেলো যে অনেক সুবিধা পাবেন, কিন্তু একটা লং টার্মের জন্য ভালো না এবং সাধারণ মানুষের জন্য ভালো না। তাহলে আপনি ব্যক্তিগতভাবে যদি জানতে চাই যে আগামী 4 বছরের জন্য আপনি বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, এই 4 বছরে আপনার প্ল্যানটা কি? আপনি আসলে বোর্ডের মাধ্যমে দেশের ক্রিকেটকে কি? এটা আমার প্ল্যান না, আমি মনে করি যে আমার প্ল্যান না। আমার খেলার মেধা এবং সমন্বয় মেধা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যারা যারা খেলাধুলা করেছেন, অনেকেই খেলাধুলার মাঠে যারা অনেকে আছেন, সবার সমন্বয়ে সমষ্টিগতভাবে, আমি এখন গ্রাউন্ডসের যেহেতু চেয়ারম্যান আছি, সবার সমন্বয়ে এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট দেশের জন্য। এখন 4 বছরের জন্য আল্লাহ তাআলা যদি আমাকে 4 বছর যদি রাখেন, চেষ্টা করবো যেন 100% আমার জায়গা থেকে অবস্থান থেকে সেই কাজটা করা। বিকজ হচ্ছে আমি হয়তো একভাবে একরকম এক চোখ দিয়ে দেখছি, কিন্তু অন্য মানুষ আরও অন্যভাবে দেখছে। তো সবার ওই দৃষ্টিকোণগুলো আমার খুব ইম্পর্টেন্ট। যারা যারা কারেন্ট খেলছেন, যারা যারা খেলাধুলা করেছেন, কারা ক্রিয়েটিভ, কারা খুব খেলাকে নিয়ে গবেষণা করেন, মাঠ নিয়ে গবেষণা করেন, তাদের মতামতগুলো খুব ইম্পর্টেন্ট। তাদের সমন্বয়ে একটা সুন্দর প্ল্যান করা, যে এমন না যে আমার বাড়ি রাজশাহী, শুধু রাজশাহী ডেভেলপ করুক, তা হওয়া উচিত না। এটা আমাদের দেশে একটা খুবই দেখবেন একটা মানে রেগুলার প্র্যাকটিস, যে যখন যে মন্ত্রী যে এলাকার হয়, ওই এলাকায় দেখবেন স্টেডিয়াম তৈরি হয়ে যায়। যখন যে এলাকার হয়তো মন্ত্রী কোনো এলাকায় একটা পাওয়ারফুল মন্ত্রী, তার এলাকায় সব কিছু হয়ে যায়। কিন্তু ভৌগোলিকভাবে দেখা হলো যে ওইটা কোনো কাজে লাগবে না, ওই স্টেডিয়ামে হয়তো কোনোদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে না, কিন্তু এটা গ্যালারি দিয়ে স্টেডিয়াম মানে ফেলে দিচ্ছেন, ওখানে গরু চড়ছে বা ছাগল চড়ছে। দেশের জন্য আপনাকে চিন্তা করতে হবে যে কোন জায়গায় কোন মাঠটা হওয়া উচিত, কোনটা ইন্টারন্যাশনাল ভেন্যু হওয়া উচিত, কোনটা আমাদের ফার্স্ট ক্লাস ভ্যালু হওয়া উচিত, কোনটা আমাদের। আমি তো মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডে যত স্কুল কলেজ যা আছে, ইউনিভার্সিটি, সবার সাথে আমাদের সমন্বয় করা উচিত। বিকজ হচ্ছে অনেকেই আছেন যে যারা হয়তো এইগুলো ব্যাপারে এক্সপার্ট না। আমরা ক্রিকেট বোর্ড, আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এক্সপার্টিজম থাকবে আমাদের এখানে, ক্রিয়াঙ্গন নিয়ে কাজ করি, কী করে আমরা প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা জায়গায়, যে জায়গাগুলো আছে, পকেট গ্রাউন্ড আছে,
সেগুলো হয়তো একটা ঘাস কাটা মেশিন দিয়ে আপনি সহায়তা করতে পারেন। তাদের হয়তো একটা সারা বছর একবারে ঘাস কাটবে, তার জন্য হয়তো মেশিন নাও বানাতে পারে। কিন্তু অ্যাজ এ ক্রিকেট বোর্ড আমার দায়িত্ব হবে যে ওই বাচ্চাগুলোকে কী করে ওই মাঠে খেলার ব্যবস্থা করে দেওয়া। সেখানে হয়তো টাকা পাবেন না, কিন্তু আপনি হয়তো টাকা মানে কোনো কিছু আসবেন না, কিন্তু আপনি একটা সুন্দর পরিবেশ তৈরি করেন। কলেজে একটা মাঠ আছে, ধরেন কোনো একটা কলেজে মাঠ আছে, হয়তো সারা বছরে একবারও ঘাস কাটা তাদের মেশিন নাই। তো আপনি যদি সুন্দর করে একটা ঘাস কাটার ব্যবস্থা করে দেন, সমন্বয় তাদের হয়তো লোক আমাদের লোক এই সমন্বয় ঘাস কাটেন, সারা বছর হয়তো খেলতে পারবে। এই এনভায়রনমেন্টগুলো আমাদের কিন্তু আমার কাছে মনে হয় বোর্ডের একটা দায়িত্ব যে ওরা বাংলাদেশে কী করে আমরা ক্রিকেটের জন্য স্পোর্টসের জন্য কাজ করতে পারি। পুরো বোর্ডের সবার সম্মিলিত অংশগ্রহণের কথাই যখন আসছে, তো একটু জানতে চাই, সাম্প্রতিক সময়ে বোর্ডের বেশ কিছু ব্যক্তি বা বেশ কিছু ঘটনা, বেশ কিছু কার্যক্রম নিয়ে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে, এরপর বোর্ড নিজের ব্যবস্থা নিয়েছে, কখনো বিবৃতি দিয়ে, কখনো নিজেদের মতো তদন্ত করে। আপনার কি মনে হয় যে বোর্ড যে ভূমিকাগুলো এখন পর্যন্ত রেখেছে সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট, নাকি আরো কম হয়েছে? না, আপনি যেটা বলেছেন যে বিভিন্ন রকম মত বিরোধ থাকবেই, বাট যখন আপনি যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে আমার কাছে মনে হয় আমি যে দায়িত্বে আছি আমি মনে করি যে আমার কাজটা আমার করে দেওয়া উচিত। আমার মনে হয় যে কে কী বলছেন ইম্পর্টেন্ট না। আমি একজন লেবার, আমি এখানে আসছি কাইন্ড অফ আমি বলবো যে প্লেইং ব্যাকগ্রাউন্ড, এবং আমি এখানে ইলেকশন করে পাশ করে আসছি। যেহেতু আমাকে আমার যারা ইলেকশন করে আমাকে যারা ভোট দিয়েছেন তারা আমাকে পুরো বিশ্বাস রেখেছেন যে আমি ভালো কাজ করতে পারবো। আমি চেষ্টা করবো তাদের এই ভোটটা যেন এবং দেশের মানুষের জন্য তারাই আমাকে রাইট করেছেন, মানে আমাকে দিয়েছেন, বিকজ তারা কিন্তু ভোট দিয়েছেন দেশের মানুষের কথা চিন্তা করে। আমার দায়িত্বটা হচ্ছে আমি রাইট ট্র্যাকে রাইট জিনিসটা করে যাবো। কে কী বলছেন ইম্পর্টেন্ট না। আপনি যখন সোজা পথে হাঁটবেন কিন্তু দুই একটা রাস্তায় কাটা থাকবেই, তো কাটার জন্য আপনি রাস্তায় গিয়ে আর হাঁটবেন না, আপনার তো গন্তব্যে যেতেই হবে। তো চেষ্টা করবো ইনশাল্লাহ রাইট পথে রাইট জায়গাতে গেলে। আর মানুষ তো সমালোচনা করবে, আপনি যখন ভালো কিছু করবেন তখন তো মানুষ সমালোচনা করবেই। বাট আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে যে ভালো কাজ করলে দেখবেন যে একটা সময় যে মানুষ বলবে যে না ওয়া ভালো কাজ করছে। আপনি কি মনে করেন বোর্ড যে ভূমিকায় আছে বা যা ভূমিকায় রেখেছে এখন পর্যন্ত সেটা যথেষ্ট? তো আমার মনে হয় আপনি যে কোশ্চেন করছেন সেটা ওমেন্স উইংস নিয়ে। আমার কিন্তু ওই ডিপার্টমেন্টটা আমি না, যদিও আমি হয়তো তাদেরই পরিবারের একটা পার্ট। ওই ডিপার্টমেন্টের একটা আমি বলবো যে ডিরেক্টর আছেন, 4 বছর আগে অনেক অনিয়ম করেছেন, 5 বছর আগে অনেক অনিয়ম করেছেন, এখন এখন আসছে। এইটা কিন্তু এখন আমি আপনাকে প্রথমে বলছি ট্রেন কি চলে গেছে গতকালকে, কারা কি করে গেছেন, কত খারাপ কাজ করেছে, আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি বা আমরা এখন কি করছি, এটা ইম্পর্টেন্ট। তো এটা আমরা কতভাবে ভালোভাবে করা যায়, পিছনের জিনিসগুলোকে কতভাবে ঠিক করা যায়, শুধরানো যায়, সেগুলো তো অবশ্যই করতে হবে। এবং সামনে ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয় সেগুলো চিন্তা করতে হবে। বাট আমি কিন্তু ওই ডিপার্টমেন্টে না, ওই জন্য ওই ডিপার্টমেন্টের মুখপাত্র কিছু বলতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে পরবর্তী সময়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। বিকজ আপনি একটা ঘর যখন, আমি ব্যক্তিগতভাবে আমার মতামত বোর্ড ডিরেক্টর হিসেবে না, যে আপনি একটা ঘরে যদি পুরো নোংরা করেন তো ঘরটা তো ক্লিন করতে সময় লাগবে। তো আপনাকে এখানে অনেক ভালো ভালো জিনিসও আছে এবং খারাপ জিনিস আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আপনি কোনটা ভালো জিনিস, কোনটা আপনি ঘরের মধ্যে রাখবেন বেছে কোনটা আউট করে ফেলে দেবেন। তো এটা তো সময় লাগবে। আপনি ধরেন একটা সময় ছিল যে আমাদের এখানে অনেক আপনি জানেন যে অনেক কিছুই ছিল না সিস্টেম, যাকে যখন যেভাবে মনে হয়েছে হয়তো চাকরিতে নিয়ে নিয়েছেন, কেউ হয়তো আত্মীয়, কেউ হয়তো বিভিন্ন রকম রিলেশনের মাধ্যমে আসছে। কিন্তু একটা যে কোনো অফিসে তো আপনি কর্পোরেটে তো একটা সিস্টেম থাকবে যে আপনি কর্পোরেট সিস্টেমটাকে তো আপনার রিহাব সেন্টার বানাতে পারেন না। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি কিন্তু ডিরেক্টর থেকে বলছি না, যে আপনি এটা কাইন্ড অফ যাকে যখন মনে হয়েছে আপনি ইচ্ছা হচ্ছে নিয়োগ দিয়ে দিয়েছেন, কিন্তু ওই জায়গাতে লোক লাগবে কি না, কেন নেওয়া হচ্ছে, তার কী কাজ আছে, সেগুলো কিন্তু ওখানে বিবেচনা করেন। দিন শেষে আপনি তো নিজের হিসেবে চিন্তা করেন না, যে নিজের দেশ নিজের চিন্তা করেন না, চিন্তা করছেন যে ঠিক আছে আমি সুযোগ আছে দিয়ে দিলাম, কিন্তু আলটিমেটলি তো আপনি ক্ষতি করে ফেলেন একটা ইনস্টিটিউটের। আমাদের মানে এই পরিষ্কার করতে হবে, যেটা অনেক অপরিষ্কার আছে, সিস্টেমের মধ্যে অনেক ভুল আছে, যে ভুলগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। আমার কাছে মনে হয় আপনারা নিজেই জানেন, আপনারা তো ধরেন সবই বোঝেন, যে আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ থেকে 2000 সাল মানে 25 পেয়েছি 25 বছর। আমরা আগে 30 বছর আগে 15 বছর আগে আমরা কিন্তু আরও অনেক মাঠে খেলতাম, ফতুল্লা মাঠে খেলতাম, খুলনা মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ হতো, বগুড়া মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচ হতো, এখন ওগুলো আর হয়ই না। গ্রাউন্ডস কমিটির দায়িত্ব আপনি নেওয়ার পর এখন আপনি প্রথম কোন মাঠটার দিকে বেশি কোন গ্রাউন্ড বাড়াতে চেষ্টা করেন? আমাদেরকে পুরো আমি একটা জিনিস বুঝি যে ফাইন্ড আউট করতে হবে আমাদের ভৌগোলিকভাবে। প্রথমে বলেছি যে কোথায় কোথায় আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়া সম্ভব, যে লাইক পিরামিড, কোথায় কোথায় আমাদের সেন্টার অফ ঢাকা, যেমন ঢাকা হচ্ছে সেন্টার, অলরেডি আমাদের চিটাগাং আছে, সিলেট অলরেডি আছে,
আমাদের আপনি যদি প্রভিন্স ওয়াইজ দেখেন, ডিভিশন ওয়াইজ দেখেন, আমাদের কিন্তু আমি মনে করি যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, এই 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 ময়মনসিংহ ভবিষ্যতে আমি মনে করি, যদিও তাদের এখনও অনেক কিছু অবকাঠামো হয় নাই, এইটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। বিকজ আপনি যখনই রিজিওনাল ক্রিকেট করবেন তখন কিন্তু এটাকে আপনার রেডি করতে হবে, তাদের নিজস্ব স্টেডিয়াম হবে, বাইরের মতো নিজস্ব স্টেডিয়াম হবে, আপনি তখন কিন্তু সব খেলা আপনি কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে করতে পারবেন। নিজস্ব ইন্টারনাল খেলাগুলো, যে ধরেন ঢাকা রাজশাহী খেলা হচ্ছে, রাজশাহীতে একটা খেলা হবে, ঢাকা খেলা হবে একটা, তো ঠিক ময়মনসিংহ আর হয়তো দেখা যে সিলেট খেলাবে, সিলেট একটা, ময়মনসিংহ একটা। এই যে কনসেপ্ট, এবং আপনি এই সব জায়গায় যখনই আপনি করবেন ওই সব জায়গায় ট্যুরিজম ডেভেলপ করবে, খেলাগুলো বাড়বে, ওই এলাকার মানুষজন খেলা দেখার সুযোগ পাবে। একটা স্টেডিয়ামের নাম বলেন যেটা আপনি সবার আগে গ্রাউন্ডস কমিটির পক্ষ থেকে আপনি সবার আগে ডেভেলপ করতে চাইবেন, ফতুল্লা, শহীদচাঁদ স্টেডিয়াম না বরিশাল? আমরা এমন একটা সময়ে আমাদের নির্বাচনটা হয়েছে ঠিক খেলা সিজনে বলতে বলছে যে যখন আমাদের অক্টোবর শুরু হবে তার আগে আগে নির্বাচন হয়েছে, এবং ওই সময় যখন হয়েছি তখন কিন্তু মাঠ ডেভেলপমেন্ট করার সময় কিন্তু নাই। মানে যেগুলো একদম পরিত্যক্ত সেগুলোকে করতে পারবেন, বাট যেগুলোতে খেলা চলছে সেগুলো আপনি ডেভেলপ করতে পারবেন, সেগুলো তো আপনি হাত দিতে পারবেন না, বিকজ খেলা চলছে তো, নাহলে এই সিজন নষ্ট হয়ে যাবে। তো আশা করছি খুব শীঘ্রই যত তাড়াতাড়ি পারি এই মাঠগুলো যেগুলো আপনি বললাম, ফতুল্লা মাঠ, পূর্বাচল মাঠ, আপনার হচ্ছে বরিশাল মাঠ, এগুলো মাঠের কাজ খুব শীঘ্রই আমরা অনেক সামনের বছর যেন করতে পারি এরকম চিন্তা ভাবনা আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার অনেক সময় নিলাম, আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে।